নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে, যেখানে গতকাল বিজয় হাজারে ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ার পার্টিসিপেট করলো এবং কোন কোন প্লেয়ার কেমন পারফরমেন্স দিল এই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে এই সামনের বছর মানে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন, সব থেকে শক্তিশালী প্রথম একাদশ কি হতে চলেছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শেষে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি এই বছর বিজয় হাজারে ট্রফিতে, মানে যে বিজয় হাজারে ট্রফি এই সময় চলছে, সেই বিজয় হাজারে ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ার পার্টিসিপেট করেছে গতকালকের ম্যাচটা, এবং সেই ম্যাচে কার কি পারফরমেন্স আছে এই বিষয়টা নিয়ে কথা বলি। তো তার মধ্যে গতকালে যারা খেলেছে তারা হলো রমনদীপ সিং, রিঙ্কু সিং, বৈভব অরোরা, অঙ্কুশ রঘুবংশী, আকাশদীপ এবং কার্তিক তিয়াগি। এরা কিন্তু গতকালকের ম্যাচগুলো পার্টিসিপেট করেছে। তার মধ্যে কার্তিক তিয়াগি 6 ওভার বল করে রান দিয়েছে 45 এবং উইকেট নিয়েছে দুটো। বৈভব অরোরা 7 ওভার বল করে রান দিয়েছে 26, উইকেট নিয়েছে একটা। অঙ্কুশ রঘুবংশী রান করেছে 58 বলে 38। রমনদীপ সিং কিন্তু বিধ্বংসী একটা ইনিংস খেলেছে, রান করেছে 10 বলে 27। আকাশদীপ কিন্তু ব্যাটে রান করেছে 24 বলে 38, এবং রিঙ্কু সিং সেও কিন্তু ব্যাটে রান করেছে 48 বলে 67। মানে মোটামুটি বলা যেতে পারে ব্যাটিং এ কিন্তু রিঙ্কু সিং, রমনদীপ সিং, আকাশদীপ এরা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কার্তিক তিয়াগি দুটো উইকেট নিলেও একটু বেশ রান বেশি দিয়ে ফেলেছে, তবে বৈভব অরোরা কিন্তু বেশ কৃপণতার সঙ্গে বল করেছে, মাত্র 26 রান দিয়েছে 7 ওভারের, সঙ্গে একটা উইকেট নিয়েছে। আর অঙ্কুশ রঘুবংশীর পারফরমেন্সটা একটু তুলনামূলক ডাউন আছে। তো এই ছিল গতকাল যে সমস্ত নাইট তারকারা, নাইট প্লেয়াররা খেলেছে বিজয় হাজারে ট্রফির ম্যাচ, তার মধ্যে তাদের পারফরমেন্স। এবার যদি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন, তো দেখো এই বিষয়টায় কথা বলার আগে তোমাদের একটা কথা বলি। যারা বিভিন্ন ক্রিকেট এক্সপার্ট আছে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে প্লেইং ইলেভেন বানাচ্ছে, মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেখানে সুনীল নারিনকে ওপেন করাচ্ছে এবং তার সঙ্গে আজিঙ্কে রাহানেকে ওপেন করাচ্ছে, অঙ্কুশ রঘুবংশীকে ওয়ান ডাউনে খেলাচ্ছে, ক্যামেরন গ্রিনকে দেখাচ্ছে যে ফিনিশার, অ্যাজ এ ফিনিশার, ফিন অ্যালেনকে প্লেইং ইলেভেনে রাখছেই না। তো আমি একটা কথা বলি, যেখানে কোচ মেন্টর এরা বলেই দিয়েছে, এরা ইঙ্গিতই দিয়ে দিয়েছে যে সুনীল নারিনকে আমরা টপ অর্ডারে খেলাবো না, ওপেন করাবো না, টপ অর্ডারে বা টপ থ্রিতে কিন্তু খেলবে ক্যামেরন গ্রিন। সেক্ষেত্রে আমি কেন এই অবস্থায় এইরকম একটা প্লেইং ইলেভেন বানাবো? আর এইরকমই একটা কিন্তু সমস্যা আমরা দেখেছি গত বছর কলকাতা নাইট রাইডার্সকে পড়তে। কারণ গত বছরে কিন্তু আজিঙ্কে রাহানের সঙ্গে সুনীল নারিন ওপেন করেছিল এবং সেখানে ভালো সাকসেস পায়নি। তার কারণ দেখো, দুজনে পেস মোটামুটি ভালো খেলে, খুব একটা খারাপ খেলে বলবো না, কিন্তু আজিঙ্কে রাহানে তো সেই রকম অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান নয়। আর আজিঙ্কে রাহানের থেকে কিন্তু স্পিন ভালো খেলে সুনীল নারিন। আর যখন আজিঙ্কে রাহানে অতটা অ্যাগ্রেসিভ ব্যাট করতে পারছে না, তখন সম্পূর্ণ মানে পাওয়ার প্লে 6 ওভার অপোনেন্ট বল করেই যাচ্ছে পেস বোলারকে দিয়ে, আর তখনই কিন্তু চাপে পড়ছে। মানে যদি উইকেটও না পড়ে, দেখা গেল 6 ওভার শেষে রান হচ্ছে 42, 45, কোনো উইকেট পড়লো না। বা একটা যদি উইকেট পাওয়ার প্লেতে পড়ে যায়, সেখানে দেখবো 6 ওভার রান হচ্ছে 33, 34। মানে মোট কথা, গত বছর টপ অর্ডারে ধসের জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স বা কলকাতা নাইট রাইডার্সের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। কিন্তু এই বছর তোমার কাছে এতগুলো অপশন আছে, ফিন অ্যালেন আছে, টিম শেফার্ড আছে, অঙ্কুশ রঘুবংশী আছে, কেন তাহলে সুনীল নারিনকে দিয়ে ওপেন করাবো? কেন তাহলে আজিঙ্কে রাহানের সঙ্গে আমি ফিন অ্যালেনকে ওপেন করাবো না? এটা আমার মাথায় ঢুকছে না। 2024 সালে যখন আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, তখন দেখো সুনীল নারিনের সঙ্গে কিন্তু ওপেন করেছিল ফিন সল্ট। মানে আগে যেমন ওপেন করতো যে ক্রিস লিনের সঙ্গে সুনীল নারিন, এইরকম একটা মানে একজন পেস বোলারকে ভালো খেলবে, একজন স্পিন বোলারকে ভালো খেলবে। তখনই কি হচ্ছে, যখন পেস বোলার আসছে সুনীল নারিন শর্ট রান দিয়ে নন স্ট্রাইকারে চলে যাচ্ছে, আর সামনে নন স্ট্রাইকারের যে ব্যাটসম্যান থাকছে ফিন সল্ট, সে এসে মারছে। আবার যখন স্পিন বোলার আসছে, ফিন সল্ট একটা শর্ট রান দিয়ে নন স্ট্রাইকারে চলে যাচ্ছে এবং স্পিন বোলারকে মারছে সুনীল নারিন। এইরকম ভাবে স্ট্রাইক রোটেট করতে করতে কিন্তু রানটা বেশ ভারী নিয়েছিল 2024 সালে, বা পাওয়ার প্লেটা খুব সুন্দরভাবে ব্যবহার করেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই 2026 সালেও কিন্তু এইরকমই হতে চলেছে, যেটা কোচ অভিষেক নায়ার কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে। তো এই ইঙ্গিতের হিসাবে বা এই জিনিসটা হিসাব করে কেমন প্লেইং ইলেভেন হতে পারে, এইটাই তোমাদের এবার আমি জানাবো।
আর প্লেইং ইলেভেনটা দেখানোর আগে বা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও, কারণ খেলা সংক্রান্ত এরকম সমস্ত আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এবার এই প্লেইং ইলেভেনের কথা বললে, ওপেন করতে নামবে ফিন অ্যালেনের সঙ্গে আজিঙ্কে রাহানে, 1 ডাউনে নামবে ক্যামেরন গ্রিন এবং 2 ডাউনে থাকবে অঙ্করিশ রঘুবংশী। তবে এই টপ 4 যে চারজনের নাম বললাম তার মধ্যে একটা ব্যাপার আছে, যেটা হলো মনে করো 10 ওভারে কলকাতা মানে ফার্স্ট ব্যাট করতে নামলো, সেখানে 10 ওভারে কলকাতা এক উইকেটও পড়লো না, কি এক উইকেট হারিয়ে রান করে ফেললো 95 96 কি 100 120 এইরকম রান করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু অঙ্করিশ রঘুবংশীকে হয়তো 2 ডাউনে নামানো হবে না, সেক্ষেত্রে অঙ্করিশ রঘুবংশীকে আরো ডাউনে খেলানো হবে। সেই জায়গাতে হয়তো রমনদীপ সিং কি রিঙ্কু সিং এইরকম কোন একটা প্লেয়ারকে নামানো হবে, হার্ড হিটার ব্যাটসম্যান থাকবে, কারণ এই সময় ইনিংস বিল্ড আপ করার আর কিছু নেই, কারণ ভালো রান করে ফেলেছে ওপেনাররা, এই রানের ফ্লোটাকেই নিয়ে যেতে হবে, এই রানের ফ্লোটাকেই বজায় রাখতে হবে। সেই কারণে কিন্তু দেখা যাবে সেই ক্ষেত্রে হয়তো একজন মারকুটে ব্যাটসম্যানকে 2 ডাউনে নামানো হচ্ছে। আবার হয়তো দেখা গেল যে প্রথমে ব্যাটিং অর্ডারে ধস নামলো কোনো ম্যাচে, সেক্ষেত্রে অঙ্করিশ রঘুবংশীকে 2 ডাউনেই নামানো হবে, কারণ ইনিংসটাকে ধরে রাখতে হবে, ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে। তার মানে বোঝা গেল অঙ্করিশ রঘুবংশীর রোলটা কিন্তু হতে চলেছে মানে খেলার পরিস্থিতি হিসাবে। তো যাই হোক, এই গেল টপ 4। তারপর 3 উইকেট পড়ার পরে দুটো অপশন থাকছে, হয় রিঙ্কু সিং নয়তো রমনদীপ সিং, এদের দুজনকে রোটেশন করানো যেতেই পারে, তার মানে 6 জন হয়ে গেল, হাতে থাকলো আর 5 জন। এবার অনেক কেউ বলবে রোবমান পাওয়েলের মতো একটা অপশন আছে, সেটাকে কেন কাজে লাগানো হবে না? দেখো, সেটা পিচ হিসাবে, আর যদি রোবমান পাওয়েলকে তুমি কাজে লাগাও কোন জায়গায় লাগাবে? হয়তো এই জায়গায় রোবমান পাওয়েলের চান্স খুব একটা বেশি থাকবে না। তার কারণ দেখো, তোমার টপ অর্ডারে দুটো বিদেশি হয়ে গেল, তার মধ্যে একজনকে ক্যামেরন গ্রিন, একজনকে ফিন অ্যালেন, আর পেস বোলারের অপশন একজন থাকবে, হয় মাস্তাফিজুর রহমান আর নয়তো মাতিসো পাতিরানা। মাস্তাফিজুর রহমানকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু যে কোনো একটা বিদেশি বোলার তো থাকবে, তার মানে 3টে বিদেশি ওখানে চলেই গেল। আর সুনীল নারিনকে ছেড়ে তো তুমি প্লেইং লেভেল বানাতে পারবে না এই মুহূর্তে। সুনীল নারিনের বোলিং এখনো পর্যন্ত যে কোয়ালিটির বোলিং করবে, আচ্ছা আচ্ছা প্লেয়ার কিন্তু সেই কোয়ালিটির বোলিং এখনো করতে পারবে না, তাই রোবমান পাওয়েলের চান্সটা হয়তো একটু কম হতে চলেছে। আর রোবমান পাওয়েলের জায়গায় কিন্তু একটা হার্ড হিটার ব্যাটসম্যান আমাদের দলে রয়েছে, সে হলো তেজস্বী ধাইয়া। মিডল অর্ডারে এসে বা শেষের দিকে 2-3 ওভার যদি পায় তেজস্বী ধাইয়া, সে কিন্তু যথেষ্ট ভালো রান করবে, স্পিনকেও যেমন মারতে পারে, পেস বোলারকেও তেমন মারতে পারে, তেজস্বী ধাইয়ার কিন্তু একটা অপশন থাকছে। তো যাই হোক, আপাতত এই 6 জন হলো। তারপরে তোমার কাছে একটা অপশন থাকছে অনুকূল রায়। অনুকূল রায় এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছে, ব্যাটিং এর দিক থেকে বলো, বোলিং এর দিক থেকে বলো, আর ফিল্ডিং এর দিক থেকে তো অনুকূল রায় এখনো পর্যন্ত সেরা ফিল্ডিং করে, আর ফিটনেসও দারুণ। তো অনুকূল রয়কেও আমি প্লেইং ইলেভেনে রাখবো, তাহলে হলো 7 জন। এইবার কে থাকবে? এরপর আমি রাখবো তেজস্বী ধাইয়াকে, তারপর সুনীল নারিন, তারপর হর্ষিত রানা, তারপর রাখবো বরুণ চক্রবর্তীকে। 11 জন কিন্তু হয়ে গেল। এবার 12 জন যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, সেখানে মাস্তাফিজুর রহমান অথবা পাথিরানার মধ্যে একজনকে রাখবো। তবে এই মাস্তাফিজুর রহমান এবং পাথিরানার ব্যাপারটা তখনই হবে যখন ফিল্ডিং এর সময় ফিন অ্যালেনকে আমি তুলে দিলাম এবং তার জায়গায় উইকেট কিপিং করলো তেজস্বী ধাইয়া, এবং বলে পাথিরানা অথবা মোস্তাফিজুরের মধ্যে একজন চলে এলো। তো কিছুটা এইরকম যদি প্লেইং ইলেভেনটা হয় বা এইভাবে যদি সাজানো যায়, তাহলে হয়তো এই প্লেইং ইলেভেনটা সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এটা আমার ব্যক্তিগত মতামত। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি প্লেইং ইলেভেনে তোমাদের মনে হয় যে তোমাদের মতের কোনো একটা চেঞ্জ হবে, কোনো কিছু, তোমরা অবশ্যই সেই চেঞ্জটা কমেন্টে জানিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো গাইস, এই ছিল আজকের আপডেট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।